প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন এক্সপার্ট টুডেস কিচেনে। আপনাদের সাথে আছি আমি নুসরাত ইসলাম। বরাবরের মতোই আজকে আমাদের পর্বে একজন রন্ধনশিল্পী আছে যিনি আমাদেরকে মজাদার দুটো রেসিপি তৈরি করে দেখাবে। দর্শক, প্রতি পর্বে আমরা চেষ্টা করি সারা দেশের ঐতিহ্যবাহী সব মজাদার রান্না আপনাদেরকে তৈরি করে দেখাতে। এমনকি আমাদের এই প্রচেষ্টাও থাকে যে সাধারণ কিছু উপকরণ দিয়ে কিভাবে মজাদার ও স্বাস্থ্যকর রান্না তৈরি করে দেখানো যায়। সো আজকে আমাদের এক্সপার্ট টুডেস কিচেনের স্টুডিওতে আছে রন্ধনশিল্পী তাজলিনা মারিয়াম সেতু আপু। আপু, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপু? ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপুর কি বর্ন অ্যান্ড ব্রট আপ ব্রাহ্মণবাড়িয়াতে? আমার জন্ম হয়েছে ব্রাহ্মণবাড়িয়াতে। আমার ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা ছিল ওখানে। তারপর পড়াশোনার জন্য আমি ঢাকায় চলে আসছি। তো ঢাকায় চলে আসার পরে এখানেই বিয়ে শাদী হলো, সব কিছু হলো, সংসার হলো। সো রান্না কি অ্যাকচুয়ালি প্রফেশন হিসেবে চুজ করেছেন না শখের বশতে করা হচ্ছে? আমি আসলে শিক্ষকতা হিসেবে আমার পেশা জীবন শুরু করেছিলাম। হ্যাঁ, 8 বছরের আমার হচ্ছে শিক্ষকতার ক্যারিয়ার ছিল। তো তারপরে বিয়ের পরে আমি আর ওইটা কন্টিনিউ করতে পারিনি। তো আর রান্নাটা হচ্ছে একদম আমার শখের, আমার ভালোবাসার একটা জায়গা ছিল। তো তারপর ভাবলাম যে যেহেতু আমি ওখান থেকে সুইচ করেছি, সো আমি এখানে কিছু করি। তারপর আমি শেফ কোর্স করলাম। আমি আমার ভালোবাসার জায়গাটা থেকে শুরু করলাম। আমার একটা পেজ আছে, তো আমি এখানে স্যালো করি। তো আসলে ওই ভালোবাসার জায়গাটাকে আমি এখন প্রফেশনালের দিকে আর কি মুভ করছি। নাইস নাইস, এটা হচ্ছে প্যাশনটাকে প্রফেশনে টার্ন করা হয়েছে। সেটাই। আচ্ছা, সো আপুর সাথে ভাইয়াও আছে। আপু যদি একটু ভাইয়াকে ইন্ট্রোডিউস করে দিতেন। আমার হাজবেন্ড। আমি সুরালানা মামুন, বিজনেস করছি। আর আপু যা মজার মজার রান্না করছে সেটা খাচ্ছি, খেয়ে মোটা হচ্ছি। আচ্ছা, এমনি আপু আপনার রান্নার পিছনে ইন্সপিরেশন বা মোটিভেশনটা কার বেশি? রান্নার পেছনে আমার বাবা ছিলেন। হ্যাঁ, মানে দেখা যেত কি ছোটবেলায় আমি খুব এক্সপেরিমেন্ট করতাম, যে এটা দেখেছি ওটা দেখেছি, রেসিপি হয়তো জানি না, একটু এক্সপেরিমেন্ট করে দেখি যে কি হয় না হয়। তো তখন আমি প্রচুর জিনিস নষ্ট করতাম। স্বাভাবিক, আমি তো তখন পারতাম না এরকম ভাবে। তখন বকা দিত না, তখন দেখা যেত যে আমার বাবা যদি সেই জায়গাটাতে আমাকে ধমক দিত, বা দেখা যেত মা বলতো যে হ্যাঁ জিনিসপত্র নষ্ট করছো, এটা সেটা। মারা তো একটু থাকে, বলতো। কিন্তু বাবা সেই সময়টাতে মানে খুব করতো, আমাকে সাপোর্ট দিত। হ্যাঁ, যে নষ্ট করছে করুক, নষ্ট করতে করতেই শিখবে। তো ওই বাবার সাপোর্টটাতে আমি হচ্ছে মানে আমার ওই যে শেখার যে আগ্রহটা, হ্যাঁ করার যে আগ্রহটা, সেটা আমার আসলে ডেভেলপ করেছে আর কি। আর তারপরে তো এখন প্রফেশনাল শেফ কোর্স করার পেছনে আমার মায়ের ইন্সপিরেশন ছিল, অনেক ছিল। যেমন আমি যখন আমার দেখা যেত ক্লাস আমার থাকতো হচ্ছে সকালে, খুব সকালে, আমি ঘুম থেকে উঠতে পারতাম না এত সকালে, মা ফোন দিয়ে উঠিয়ে দিত। তো এখানে আমি বলবো আমার বাবা মার খুবই অনুপ্রেরণা ছিল এটা করার ক্ষেত্রে। ভাইয়া কেমন লাগে যে আপু এত মজার মজার রান্না করতে পারে, প্রফেশনাল শেফ, আপনার ওয়াইফ, মানে বিষয়টা কেমন? না, আমি ভালো লাগে একটা জায়গায়, আমি তো টেস্ট করতে পারছি, প্রত্যেকটা তো আমি টেস্ট করতে হচ্ছে। আচ্ছা, তো ভাইয়া কি বাসায় গিনি পিগ, মানে যা রান্না করেন সব ভাইয়ারই খেতে হয়? হ্যাঁ, কিন্তু মজা তো, আপু তো যাই রান্না করছে বেশিরভাগই মজা। ফার্স্ট ট্রাইটা আমি করছি, এটাই বড় বিষয়। আচ্ছা, এরপরেও তো রেগুলার বেসিসে আপু রান্না করছে, এটা তো খাচ্ছেনই। আচ্ছা, এমনি ভাইয়ার যে ফেভারিট ডিশ, ওটা কি আপু রান্না করা হয় বাসায়? হ্যাঁ, সব সময়। যেমন হচ্ছে ও ভর্তা খুব পছন্দ করে, খুব, মানে ভর্তা ওর হচ্ছে গড়ে দুটো ভর্তা প্রতিদিন লাগবেই। তো ভর্তা করতে তো অনেক কষ্ট, মানে হাজবেন্ডের জন্য করাই যায়। হাউ সুইট, ওটা আমার রেগুলার। আচ্ছা নাইস। আচ্ছা, সো আপু আজকে আপনি কোন দুটো রেসিপি আমাদেরকে তৈরি করে দেখাচ্ছেন? আমি আজকে দেখাবো হচ্ছে ভাপা ইলিশ আর হচ্ছে সেমাই পুডিং। আচ্ছা, এগুলা কি ব্রাহ্মণবাড়িয়া যে অঞ্চলের যে লোক, তাদের কি খুব পছন্দ ভাপা ইলিশ? ভাপা ইলিশটা আসলে আপু বাংলাদেশে সবাই খায়। হ্যাঁ, এটা ট্র্যাডিশনাল একটা ফুড। আর সেমাই পুডিং সেটা আমি হচ্ছে একটু ফিউশন করেছি। তো আশা করি ভালো লাগবে দর্শকদের। আচ্ছা আপু, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আমরা আরও কথা বলবো, কিন্তু তার আগে আমরা একটু কিচেনে যাই, আমরা রান্না করতে করতে কথা বলবো। তাহলে ভাই আপু আসেন আমার কিচেনে। তো আপু প্রথমে কোন রান্নাটা করছি আমরা? প্রথমে আমরা ভাপা ইলিশটা রান্না করব। আচ্ছা, সো দর্শক, ভাপা ইলিশ তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন একটু দেখে নেই। রেসিপি ভাপা ইলিশ। উপকরণ: ইলিশ মাছ 500 গ্রাম, পেঁয়াজ বাটা 3 টেবিল চামচ, সরিষা বাটা 2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়া 1 চা চামচ,
মরিচ গুঁড়া 1 চা চামচ, তেল পরিমাণ মতো, কাঁচামরিচ 4 থেকে 5টি, পানি পরিমাণ মতো। দর্শক দেখে নিলেন উপকরণগুলো, এখন আমরা মূল রান্নায় চলে যাচ্ছি। আপু তাহলে আমরা স্টার্ট করি। জি অবশ্যই। আচ্ছা, আমি এখানে নিয়েছি 3টা ইলিশ মাছের পিস। তো এই ভাপা ইলিশটা রান্নাটা আপু, এটা হবে একদম নামের সাথে বোঝা যায় যে এটা ভাপে রান্না হবে। হ্যাঁ, আর ভাপে রান্না হওয়াতে যেটা হয় যে ইলিশ মাছের যে একটা ফ্লেভার আছে, এই ফ্লেভারটা এই যে আমি এটাতে রান্না করব, হ্যাঁ এটা একদম ভেতরে থাকবে, ফ্লেভারটা বাইরে আসবে না। মানে রান্নাটা খেতে খুবই মজা হবে। তো আমি চলে যাই, আমি রেসিপি দেখানো শুরু করি। তো এখানে আমি 3টা হচ্ছে ইলিশ মাছের পিস নিয়েছি, আর এখানে আছে হচ্ছে পেঁয়াজ বাটা। আমি এখানে যেহেতু এটা ব্লেন্ডারে হয়েছে, একটু পানি যোগ করতে হয় ব্লেন্ডারে করলে, এই জন্য আমি এখানে 3 টেবিল চামচ দিচ্ছি। কিন্তু যদি পাটায় বাটা হয় তাহলে এখানে 2 টেবিল চামচ লাগবে, মানে তখন ফ্লেভারটা বেশি থাকে যখন আমরা পাটায় বাটি। আর এখানে দিচ্ছি আমি, এটা আমি ভালো করে দর্শকদেরকে একটু বুঝিয়ে বলতে চাই। তো এখানে আছে হচ্ছে আপু সর্ষে সর্ষেটা আমি অনেক সময় অনেকেই বলে যে সর্ষে বাটায় বাটার পরে এটা তেঁতু লাগছে। যদি তেঁতু লাগে তাহলে কিন্তু পুরোটা ডিশই হচ্ছে আর খাওয়া যাবে না, খাওয়ার উপযোগী থাকবে না। তো এই জন্য একটা ট্রিক্স হচ্ছে, সর্ষেটা বাটার সময় এখানে অল্প একটু লবণ এবং 2টো কাঁচামরিচ আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, লবণ আর কাঁচামরিচ দিয়ে বাটলে হবে কি, এটা আর তেঁতু লাগবে না। তো এখানে আমি হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ, ভালো হয়েছে আপুর মাধ্যমে আমরা একটা সুন্দর টিপস জেনে নিলাম আর কি। হ্যাঁ, আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সর্ষে বাটা দিয়ে দিলাম। আর দিচ্ছি এখানে অল্প একটু লবণ দিচ্ছি, কারণ লবণ কিন্তু আমার এখানেও আছে, যে এটা সর্ষেটা বেটেছিলাম সেখানেও ছিল। আর দিচ্ছি এখানে অল্প একটু হলুদ। এখানে আমি দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। এটা তো বোধহয় যে ঝাল আর একটু স্পাইস লেভেল। আমি এখানে কাঁচামরিচও যোগ করব, কাঁচামরিচ যোগ করার ফলে ফ্লেভারটা খুব ভালো আসবে। হ্যাঁ, আর এখানে কেউ যদি চায় যে মাছের মধ্যে লবণ আর হলুদ একটু মাখিয়ে রাখবে আগে থেকে, তারপর এটা করবে, সেটাও করতে পারে। এটা কি স্মেলটা? না, এখানে আসলে স্মেল বলতে ইলিশের স্মেলটাই তো ভেরি গুড। হ্যাঁ, ভেরি নাইস। এটাই তো আমরা চাই, তাই না? রাইট। তো আর হচ্ছে আমি এখানে দেব 4 টেবিল চামচ পরিমাণ তেল, সরিষার তেল। এটা অবশ্যই সরিষার তেলে করতে হবে। এমনি ভাইয়া কি কখনো আপুকে হেল্প করেন রান্নার সময়? দেখি, শুধু দেখেন? হেল্প করে, খেয়ে হেল্প করে। তারপর টেস্ট করতে হয়, লবণ টেস্ট করতে হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, অনেক কাজ। লবণ টেস্ট করে। হ্যাঁ, নাইস। আমি এখানে 4টা কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচটা ইচ্ছে অনুসারে কম বেশি করা যাবে, কোনো সমস্যা নেই। তো এটা আমি এবার হাতের সাহায্যে মাখিয়ে নিব। এমনি আপুকে এখন ফুল টাইম একদম রান্না বান্নার পিছনেই থাকেন, মানে একদম প্রফেশনাল? অনেকটা সময় দেয়া হয় আপু, অনেকটা সময় আমার হচ্ছে রান্নাবান্নার পেছনেই যায়। আমার মা আসলে যেমন এই যে রেসিপিটা করছি না আপু, এটাও আমার মা খুব পছন্দ করেন আমার হাতে। আচ্ছা আচ্ছা, এটা কি মার থেকে শেখানো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ভাইয়ার কোনটা ভাল লাগে? আপুর তো অনেক মজার মজার রান্না করে আমি শিওর, তার মধ্যে থেকে আপনার ফেভারিট কোনটা? আমার ফেভারিট সব না, কিন্তু কোনটা একটু বেশি? ভর্তা আইটেম। ভর্তা, রাইট। ভাইয়া প্রথমে বসে প্রতিদিন ভর্তা খায়। এখানে আমি আর অল্প একটু পানি যোগ করব। আপু ভাইয়া বাজার করে কিরকম? বুঝে শাকসবজি ভালোভাবে বুঝে আনতে পারে নাকি নষ্ট সবগুলা নিয়ে চলে আসে? না, পারে না। আচ্ছা, গ্রেট গ্রেট। কম বলে বেশি আনে আর কি। ও ওটা নিয়ে আবার একটু আছে, অভিযোগ আছে। হ্যাঁ, যে এত বেশি বেশি কেন আনো? না, যেমন মাছ একটা আনতে হবে, আমি আনলাম 2টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, আমি এটা এবার যে পাত্রটাতে আমি স্টিম করব, ভাপ দিব, সেখানে রেখে দিব। তবে মেন বিষয়টা হলো ওর প্রচণ্ড নেশা, এটার উপর অনেক নেশা।
এমনি বাসায় যখন মেহমান আসে তখন আপু তো খুব খুশি মনে হয় সবার জন্য রান্না করে। নর্মালি তো আমরা দুজন, হ্যাঁ দুজন, এই দুজনের মধ্যেই অনেক করার চেষ্টা করে আর কি, যেমন ভর্তার আইটেম, নানান রকমের রান্না করে আপনাকে খাওয়ায়। হ্যাঁ, যার কারণে আমি আবার ওজন কমাইতে একটু সমস্যা হয়, ওজন ধরে রাখা। ঠিক আছে আপু, নেক্সট টাইম থেকে ভাইয়াকে হেলদি মজাদার খাবার হেলদি ফুডও খাই, হেলদি ফুডও খাই। যে কালকে আমি তাকে রাশিয়ান সালাদ খাওয়ালাম, সে আবার খুব পছন্দ করলো। হেলদি ফুডও খাওয়া হয়। আর বাঙালির খাবারগুলো তো আপু একটু মশলা, তেল, ঘি এগুলো বেশি ব্যবহার, বাঙালিরা এগুলোই পছন্দ করি সাধারণত। আচ্ছা আপু, এখানে আমি একটু কাঁচা তেল এবার ছড়িয়ে দিব, হ্যাঁ, যাতে ফ্লেভারটা ভালো, মানে সরিষার তেলটাই। হ্যাঁ হ্যাঁ, সরিষার তেল আমি আগেও দিয়েছি, আর এখন একটু কাঁচা তেল আমি উপরে ছড়িয়ে দিব। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ কাঁচা তেল দিয়েছি। আর কেউ যদি ভাবে যে না তেল কম খাবো, তেল দিব না, তাহলে সেটা স্কিপ করতে পারে। আমি এই যে মরিচগুলো চিড়ে রেখেছিলাম সেই মরিচগুলো দিচ্ছি, ফ্লেভারটা ভালো আসবে। তো আমার এটা এখন রেডি, আমি এখন এটা স্টিমে বসাবো, ভাপে দিব। এটা আমি একটা পাত্রে নিলাম, এবার সাইডে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। সো আমাদের ইলিশ মাছটা তো ভাপ হচ্ছে। আচ্ছা, এমনিটা ভাপ হতে কিরকম সময় লাগে আপু? 20 মিনিট লাগবে। আচ্ছা, ওকে, গ্রেট। আচ্ছা আপু, আপনার পার্সোনাল ফেভারিট ডিশ কোনটা, যেটা আপনার খেতে খুব ভালো লাগে? আমার খেতে কি ভালো লাগে, আমি যা রান্না করি মোটামুটি সবই আমার কাছে ভালোই লাগে। তো আমি এই ক্ষেত্রে যে জিনিসটা, মানে নিজের রান্না নিজের প্রশংসা করি না, আমার হচ্ছে কি আপু, প্রত্যেকটা শেফেরই বা যারা রান্না বান্না করেন, আমার মতে যে তাদের যদি টেস্ট বাডটা কাজ না করে তারা কিন্তু রান্না করতে পারবে না। টেস্ট বাড অবশ্যই খুব ভালো, টেস্ট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে এবং টেস্ট বাড ভালো কাজ করতে হবে। তো এখানে আর আমি যেটা বেশি খেয়াল করি সেটা হচ্ছে আমি মানুষকে খাওয়াতে ভীষণ পছন্দ করি। তো আমি যার জন্য রান্না করছি সে কি পছন্দ করে সেই অনুযায়ী, মানে সে কি পছন্দ করছে সেটা রান্না করতে আমি ভীষণ পছন্দ করি। হ্যাঁ, তো আর এটা খাবার পরে যখন দেখি যে সে আত্মতৃপ্তি পাচ্ছে, হ্যাঁ, একটা মানুষের মন জয় করতে কিন্তু আপু আপনি খাবার দিয়ে একটা মানুষের মন খুব সহজে জয় করতে পারবেন, খুব সহজে। মানে খাবারের সাথে হৃদয়ের একটা সম্পর্ক আছে। হ্যাঁ, তো দেখা যায় যে আপনি আপনার গেস্টকে যখন একটা ভালো একটা খাবার সে যেটা পছন্দ করবে, আমাদের ধারণা থাকে না যে আমাদের একটা বাসায় গেস্ট আসছে সে কী ধরনের খাবার পছন্দ করতে পারে, আমাদের কিন্তু এই ধারণাটা থাকে। তো সেই অনুযায়ী যখন আমরা গেস্টকে সার্ভ করি, গেস্ট যখন পছন্দ করে একটা খাবার প্রশংসা করে, ওটাই আমার ভালো লাগার জায়গা। আমার মনে হয় নিজে খাবার চেয়ে ওই যে আমার গেস্ট আমার খাবারের প্রশংসাটা করলো, সেটাই আমার পাওনা দিন শেষে। আপু একটু আমরা দেখি যে ইলিশ মাছটা হয়েছে কিনা। মনে হয় হয়ে এসেছে, হয়ে গিয়েছে, এটা নামিয়ে নিব। এবার দেখিয়ে দিচ্ছি আপু আপনাকে কেমন হয়েছে। এই যে খুব নাইস একটা স্মেল পাওয়া যাচ্ছে, খুব সুন্দর একটা স্মেল চলে এসেছে। এটা আমি এবার সার্ভ করে নিব। ও নাইস, মানে মাছগুলো একদম সুন্দর ইনট্যাক্ট আছে, মানে একদম ভাগে নাই, দেখতেও খুব সুন্দর লাগছে। আজকে তো ভাই একদম লাইভ দেখলেন যে আপু কিভাবে এত মজার রান্না করে, কি মনে হচ্ছে? হ্যাঁ, দেখছেন, রাইট, রান্না করতে বেশি সময় লাগে না। আজকে অন্তত এতটুকু ধারণা হইল না ভাইয়া, সব রান্না এরকম না, কিছু কিছুতে সময় লাগে। জি আপু, রেডি হয়ে গেল আমার ভাপা ইলিশ। থ্যাংক ইউ। সো দর্শক, তৈরি হয়ে গিয়েছে মজাদার ভাপা ইলিশ। আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে আসি। প্রণালী: প্রথমে একটি পাত্রে ইলিশ মাছ নিন, এরপর পেঁয়াজ বাটা, সরিষা বাটা, লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তেল ও পানি দিয়ে ভালোভাবে মাখিয়ে স্টিমে দিন। এরপর তেল ও কাঁচামরিচ দিয়ে সসপ্যানে গরম পানিতে ভাপ দিয়ে সেদ্ধ করুন। সেদ্ধ হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন মজাদার ভাপা ইলিশ। দর্শক দেখে নিলেন প্রস্তুত প্রণালীটি। আপু এখন কোন ডিশটা তৈরি করছেন? আমি সেমাই পুডিং করে দেখাবো এখন। আচ্ছা, সো দর্শক, সেমাই পুডিং রান্না করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। উপকরণ: তরল দুধ পরিমাণ মতো, কনডেন্স মিল্ক 2 টেবিল চামচ,
ডিম 4টি, ভ্যানিলা এসেন্স সামান্য পরিমাণ, চিনি 1 কাপের 4 ভাগের 1 ভাগ, সেমাই 100 গ্রাম। দর্শক দেখে নিলেন কি কি উপকরণ লাগছে। So, আপু এখন আমরা মজাদার ডেজার্ট রেসিপিটা তৈরি করা শুরু করি। জি অবশ্যই। আমাদের এখানে আছে দুধ, তরল দুধ। তরল দুধটা হচ্ছে অর্ধেক করে নিতে হবে জাল দিয়ে। যদি 1 লিটার নেই তাহলে এটাকে আধা লিটার করতে হবে, আধা লিটার নিলে এটাকে তার অর্ধেক করতে হবে, এরকম মানে এটার নিয়মটা হচ্ছে এটা। তো এখানে আমরা দুধ জাল দিয়ে অর্ধেক করে নিয়েছি, আধা লিটার দুধকে আমরা 1 কাপ করে নিয়েছি। আর এখানে আমার লাগছে হচ্ছে কনডেন্স মিল্ক। মানে বেসিক্যালি পুডিং বানানোর জন্য যা যা ইনগ্রেডিয়েন্টস লাগে হ্যাঁ, সবই হ্যাঁ। আমরা ইউজ করতেছি। হ্যাঁ, এখানে হ্যাঁ। অ্যাডিশনালি আপনি হচ্ছে সেমাইটা ইউজ করছেন। সেমাইটা ইউজ করছি, হ্যাঁ। আর এখানে আমি কনডেন্স মিল্ক দিচ্ছি। আমি এই মিশ্রণটাতে কোনো চিনি ইউজ করব না, যেহেতু কনডেন্স মিল্ক দিচ্ছি এটার মিষ্টিটাতেই হচ্ছে এটা মিষ্টি হয়ে যাবে, আলাদা করে চিনি ইউজ করব না। আর কেউ যদি মনে করে যে সে খুব বেশি মিষ্টি খাবে, এখনকার দিনে আপু মানুষ এত Health মিষ্টি খায় না, conscious, হ্যাঁ হ্যাঁ। সবাই হেলথ কনসিয়াস, এত সুগার কেউ খেতে চায় না। তো এখানে আমি ডিম দিচ্ছি, 4টা করে ডিম দিব আমি। এটা অবশ্য পুডিং এর সাইজের উপর ডিপেন্ড করে, হ্যাঁ, তাই না? হ্যাঁ, কেউ হ্যাঁ, যদি আরো বড় পুডিং বানাতে চায় সেই ক্ষেত্রে সেক্ষেত্রে আরো ডিমটা বেশি, একটু হ্যাঁ। বেশি ইউজ করবে। হ্যাঁ, সব কিছু ডাবল ইউজ করবে, তাহলে Right. হলো বড় হয়ে যাবে। চারটা ডিম নিয়েছি আমি। আর এখানে আমি নিব হচ্ছে এসেন্স, ভ্যানিলা এসেন্স। কেউ যদি মনে করে যে ভ্যানিলা এসেন্স আমার ঘরে নাই বা আমি এটার ফ্লেভারটা নিতে পারছি না, তাহলে সে দুধটা জাল করার সময় 3-4টা এলাচ দিয়ে জাল করে নিলে হয়। আচ্ছা, আমি এখানে এই যে অল্প একটু ভ্যানিলা এসেন্স দিচ্ছি, আধা চা চামচের থেকেও একটু কম, জাস্ট ডিমের গন্ধটা যাতে না থাকে। আর ভ্যানিলা এসেন্সের এমনিও নিজস্ব একটা মানে মজার একটা ফ্লেভার হ্যাঁ, আছে। হ্যাঁ, 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 সেটাই। একটা হুইস্ক লাগবে আমার, হুইস্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি। এটা কেউ চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারে, আমি হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এটা একটু ছেঁকে আমি যখন স্টিম করব তখন একটু ছেঁকে স্টিম করলে ভালো হয়। আচ্ছা, তো আমার এটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি ক্যারামেল করব। আচ্ছা। যে পাত্রে আমি এই পুডিংটা তৈরি করব সেখানে আমি ক্যারামেল করব। যে পাত্রটাতে করব সেই পাত্রটাতে হচ্ছে আমি এখন চিনিটা রাখবো। চুলার আঁচটা আমার বেশি হয়ে গিয়েছে, এখানে আমি চিনি দিচ্ছি। আমি এখানে অল্প একটু পানি দিলাম, আর এখানে 1/4 কাপ সুগার দিয়েছি ক্যারামেল করার জন্য। এটা অল্প আঁচে করতে হবে। আচ্ছা আপু, আমাদের পুডিং এর ক্যারামেলটা হয়ে গিয়েছে, সো আমরা এটা এখন উঠিয়ে ফেলতে পারি। ক্যারামেলটা হচ্ছে রেডি হয়ে গিয়েছে। এবার আমি এখানে সেমাই দেব। আমি এখানে 100 গ্রাম পরিমাণ সেমাই নিয়েছি। এটা তো আপু যে কোনো সেমাই ইউজ করতে পারবে, আপু এখানে সেমাইটা একটা বিশেষত্ব হচ্ছে ঘিয়ে ভাজা সেমাই নিতে হবে। আচ্ছা, হ্যাঁ, সেমাইটা অবশ্যই ভালো কোয়ালিটির এবং ঘিয়ে ভাজা সেমাই অবশ্যই নিতে হবে। ঘিয়ে ভাজা সেমাই যদি না হয় তাহলে বাসায় নিজে ঘিয়ে একটু ভেজে নিলেও হয়। এবার আমি যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা এখানে আস্তে আস্তে ঢেলে দিব। আচ্ছা, এখন আমরা পুডিংটা স্টিমে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওকে। আচ্ছা, আস্তে করে, বাস ঠিক আছে। এটা আধা ঘন্টার জন্য স্টিমে রাখতে হবে আপু। আধা ঘন্টা স্টিমে রাখলে তারপর এটা হয়ে যাবে। আর সবচেয়ে ভালো হয় আধা ঘন্টা স্টিমে রাখার পর এটা একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে মোল্ড আউট করলে এটা সবচেয়ে ভালো হয় আর কি। হ্যাঁ আপু, এটা তো হতে অনেক সময় লাগবে, আমাদের যেহেতু সময় স্বল্পতা আছে সে কারণে আমি আগেই একটা পুডিং তৈরি করে রেখেছি, সেমাই পুডিং। ও নাইস নাইস নাইস,
বিউটিফুল একটা কালার আসছে, সুন্দর একদম একটা colour চলে এসেছে। ভেরি নাইস। এই যে আপু রেডি হয়ে গিয়েছে আমার থ্যাংক ইউ সো সেমাই মাচ। পুডিং। দর্শক দেখে নিলেন কিভাবে তৈরি করতে হয় মজাদার সেমাই পুডিং। আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নেই। প্রথমে একটি পাত্রে তরল দুধ নিন, এরপর কনডেন্স মিল্ক, ডিম ও ভ্যানিলা এসেন্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। একটি পাত্রে চিনি দিন, এরপর পানি দিয়ে ক্যারামেল তৈরি করুন। এরপর ক্যারামেল পাত্রে সেমাই ও মিশ্রণ দিয়ে সসপ্যানে স্টিমে দিয়ে 30 মিনিট রাখুন। সবশেষে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করুন দারুণ স্বাদের সেমাই পুডিং। আপু আর ভাইয়া আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম মজার দুটো রেসিপি তৈরি করার জন্য। এক্সপার্ট টুরিস্ট কিচেনকেও ধন্যবাদ, আর সেই সাথে এনটিভিকেও ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আশা করি দর্শকরা বাসায় মজাদার রেসিপিগুলো ট্রাই করতে পারবেন। এখন বিদায় নিচ্ছি আমি নুসরাত ইসলাম এক্সপার্ট টুরিস্ট কিচেন থেকে। পরবর্তী পর্বে থাকবে একজন নতুন রন্ধনশিল্পী আর আমরা ট্রাই করব কিছু নতুন রেসিপি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এক্সপার্ট টুরিস্ট কিচেনের সাথেই থাকুন।